প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা ব্যক্ত করে বলেছে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এপ্রিলও নয়, ডিসেম্বরেই নির্বাচন চাইছে বিএনপি। সরকার ও বিএনপি মধ্যে চলছে টানাপোড়েন। ঠিক এরকম মুহূর্তে আগামীকাল শুক্রবার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের সফলতাই কি বাংলাদেশের আগামী রাজনীতির সকল হিসেব নিকেশ বদলে দিতে পারে, নাকি সংকট ও অনিশ্চয়তার দোলাচল হতে আমরা বেরোতে পারবো, নাকি রাজনীতি আবারও সংকট অনিশ্চয়তার দোলাচলের মধ্যে পড়বে? এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, আছেন বরাবরের মতন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই হেলেন জেরিন খান, আপনার কাছে আমার প্রশ্ন, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত একটি বৈঠক। এই বৈঠক হতে রাজনীতিতে কি নতুন কোনো ডাইমেনশন আসতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে যিনি এসছেন তাকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আপনি যে প্রসঙ্গটি এসছেন, আমার মনে হয় গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে লন্ডন কি হচ্ছে। কারণ আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে এবং এই 17 বছরের পরে জুলাই আগস্টের গণহত্যার মধ্যে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারটি পালিয়ে গিয়েছে, পালিয়ে যাবার পরে বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনারা জানেন যে সকল দল একত্রিত হয়ে সকল দলের সমর্থনেই তিনি প্রধান উপদেষ্টার পদে তিনি আসন গ্রহণ করেছেন এবং পরবর্তীতে দেখা গেল এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি সকল দলগুলা যেমন সমর্থন জানিয়েছেন, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে তার অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ব্যাপারে অনেকেরই অনেক ধরনের কি বলবো সমর্থন নাই, অথবা অনেক ধরনের কিন্তু তাদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে। অনেকে বলছে যে এই উপদেষ্টা মণ্ডলী কারো কারো মতে যে এটা একটা এনজিওগ্রাম উপদেষ্টা মণ্ডলী, কারো কারো মতে এটা একটা চিটাং ভিত্তিক উপদেষ্টা মণ্ডলী, এবং কেউ কেউ বলছে যে যারা জীবনে একদিনের জন্য এই 17 বছরে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা কথা বলে নাই, একদিন আন্দোলন করে নাই, একদিন রাজপথে দাঁড়ায় নাই, একদিনের জন্য কোনো রকমের নির্যাতনের শিকার হয় নাই, দেখা গিয়েছে অনেকে ভোগ বিলাসী বিদেশে জীবন কাটিয়েছে, তাদেরকেও ধরে ধরে এনে উপদেষ্টা মণ্ডলীতে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের যে আশা ছিল, যে প্রত্যাশা ছিল, সেটা কিন্তু পূরণ হয় নাই। বরং দেখা যাচ্ছে দিনে দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, অর্থনৈতিক অবস্থা চরম খারাপের দিকে যাচ্ছে। আপনি জানেন যে জিডিপির যে গ্রোথ দেওয়া হচ্ছে সেটা প্রায় 20-22 বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি বাংলাদেশে আগামীতে আমরা পেতে যাচ্ছি। তো এরকম একটা ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থা, এবং আপনি জানেন বা কোনো রকমের কোনো বিনিয়োগ হচ্ছে না, দেশেও না বিদেশেও না, সবাই ভয় পাচ্ছে আসলে কি হবে, আসলে কি হবে। এবং নানা রকমের মব কালচারের সৃষ্টি হয়েছে, যেটা মানে বিভিন্ন সময় ভীষণভাবে আতঙ্কিত করে। আর তারপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী একটি দেশ নানা রকমের ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এর মধ্যে দিয়ে এই ধরনের মব কালচার কখন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় সেইটা নিয়ে কিন্তু এখন গোটা বাংলাদেশের মানুষ আতঙ্কিত। তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে এই মুহূর্তে আমি মনে করি যে বিএনপি যদি বাংলাদেশে না থাকতো, সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হতো না। কারণ বিএনপি যেমন ভাবে অত্যন্ত জনপ্রিয় দল, তেমন ভাবে একটি পরীক্ষিত দীর্ঘ 17 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার হওয়া একটি দল, এবং এই দলের একেবারে তৃণমূল পর্যায়ের সংগঠন অত্যন্ত শক্তিশালী, এবং সেই কারণে কিন্তু কোনো কিছু হচ্ছে না। কিন্তু এভাবে কতদিন না করা যাচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে তাকে মিসগাইড করা হচ্ছে, এবং বিএনপি কখনো অনেক সময় বিএনপি দেখা গিয়েছে তাকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শগুলো আমলে নেওয়া হয় নাই, এবং কখনো কখনো দেখা গিয়েছে বিএনপির মতো যে এই দল আপনি জানেন অনেকবার ক্ষমতায় থেকেছে এবং অনেকবার বিরোধী দলে থেকেছে, একটা মানে অভিজ্ঞতা সম্পন্ন একটি সংগঠন, কিন্তু দেখা গিয়েছে যে যেই সংগঠনের কোনোদিন হয়তো নির্বাচন করে নাই, নতুন সংগঠন, তাদেরকে বিভিন্ন সময় দেখা আপা, গেছে যে আমি সময় আপনার এই বিষয়গুলো তো সবাই কম বেশি অবগত। কি হচ্ছে না হচ্ছে গত 10 মাসে এগুলো অবগত। আমি যেহেতু আসতেছি আমি এই আলোচনাটা সব আমরা আনছি আগামীকাল শুক্রবার লন্ডনে যে সভাটা হবে ২ জন শীর্ষ নেতার মধ্যে, এখান থেকে রাজনীতিতে কি ডাইমেনশন আসতে পারে? নতুন কিছু আসবে? নাকি আবার সেই এপ্রিলের নির্বাচন, আপনারা ডিসেম্বরের নির্বাচনে থাকবেন? সেটা একটু আমি পরিষ্কার জানতে চাচ্ছি। আপনি কি প্রত্যাশা করছেন বা আপনার দল কি প্রত্যাশা? সব মিলিয়ে গোটা বাংলাদেশের মানুষ, এরপর আপনি জানেন যে ঈদের আগে যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়া হয়েছে, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ যে রোডম্যাপটি চেয়েছিল, নির্বাচনের একটা তারিখ চেয়েছিল, এবং ঈদের কিছুদিন আগে সকল দলকে আমন্ত্রণ জানা হয়েছিল, এবং সেখানে 26টি দলের মধ্যে 23টি দলই বলেছিল নির্বাচনটি ডিসেম্বরে হলে ভালো হয় এবং নির্বাচনটি ডিসেম্বরের মধ্যেই যেতে হয়। কিন্তু দেখা গেল প্রধান উপদেষ্টা এপ্রিলে ডেট ডিক্লেয়ার দিলেন। আপনি জানেন যে এপ্রিলে বাংলাদেশের বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, এখানে ঘূর্ণিঝড় হয়, বন্যা হয় এবং বৃষ্টি হয় এবং চরম গরম থাকে। এরপর মানে রোজার পরে প্রতিকূল পরিবেশের এপ্রিলে আপনারা বলতে চাচ্ছেন সেটা অনুকূল নয় নির্বাচনের জন্য। এই তো? হ্যাঁ? তার মানে আপনারা এইটা নিয়ে আচ্ছা ঠিক আছে। আমি এটা হয়তোবা আগামীকালের যে বৈঠক, সেই বৈঠকে ২ শীর্ষ নেতা সম্ভবত এই বিষয়গুলো আলোচনা করবে। আমি আপনার কাছে আসবো আবারও আপা। একটু আমি সাংবাদিক শেষ করি। আচ্ছা বলেন আপনি শেষ করেন। এই সব মিলিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে বাংলাদেশের এই যে অরাজকতা, বিশৃঙ্খলা এবং মানুষের চাওয়া পাওয়া এবং উপদেষ্টা মন্ডলী সেটা ডেলিভারের মধ্যে যে ব্যাপক ব্যত্যয় আছে, এই কারণে মানুষ তাকিয়ে আছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের চেয়ারপারসন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক হলে নিশ্চয়ই এই সমস্ত সমস্যাগুলো সমাধান হবে। সেই কারণে গোটা বাংলাদেশ এখন তাকিয়ে আছে ওই বৈঠকটির দিকে। তা আমার প্রত্যাশা, যেহেতু আমাদের আশা নিয়ে বাঁচতে হয়, আমি আশাবাদী যে এখানে একটা আচ্ছা, আপনার কথা সূত্র ধরে আমরাও আশাবাদী, বাংলাদেশের মানুষ আশাবাদী। আগামীকালকের এই বৈঠকের দিকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে। আমরাও যারা দেশের বাইরে আছি তারাও তাকিয়ে আছি। কি হয় এবং ভালো কিছু হবে সেই প্রত্যাশা করি। আমি একটু সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী আপনার কাছে আসতে চাই। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে আপনি শুনছিলেন। এই বৈঠকটিকে বিএনপির টার্নিং পয়েন্ট বলছে। কিছুদিন আগে তাদের মহাসচিব বলেছেন এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হিসেবে রাজনীতিতে বিবেচিত হবে। আপনার বিশ্লেষণে কেন টার্নিং পয়েন্ট বিবেচিত হবে? ধন্যবাদ রনি, এবং ধন্যবাদ সহ আলোচক জেরিন খান, আপনাকে স্বাগতম। মূল বিষয়টা হচ্ছে যে দীর্ঘ প্রায় 10 মাস অতিক্রান্ত হতে চলল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন, এবং এই 10 মাসে যতগুলো বৈঠক হয়েছে, যতগুলো আলাপ আলোচনা হয়েছে, একমাত্র বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার শীর্ষ পর্যায়ের কোনো নেতার সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈঠক হয়নি। এটাই প্রথম বৈঠক। তার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, উনি অসুস্থ থাকার উনি ছিলেন না, উনি লন্ডনে চিকিৎসা করতে গেছিলেন। আর যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি লন্ডনে অবস্থান করার কারণে ওনার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি, এবং এই একটা সময় এবং সুযোগের
অপেক্ষায় ছিল বিএনপি এবং বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদের দেশের যে রাজনৈতিক সংকট বর্তমানে, এই সংকট মোকাবেলার জন্য একটা বৈঠক, এই ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠকের খুব প্রয়োজনীয়তা অনুভব করেছে সবাই, সকল ক্ষেত্র থেকে, কি জনগণ বলেন, কি রাজনৈতিক পক্ষ বলেন, সবার ক্ষেত্র থেকে। কেননা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের এক এক সময় এক এক রকম মন্তব্য এবং তাদের যেসব কথাবার্তা, এই কথাবার্তাগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় বিব্রত করে চলছিল। যেহেতু শীর্ষ পর্যায়ের নেতার সরাসরি অনুপস্থিতির কারণেই এই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার আসলে যে কি বিষয় তারা বলতে চাচ্ছে, এই আসল নকল বিষয়টাই আমরা বুঝতে পারছিলাম না এতদিন। আশা করি এই সংকট কেটে উঠবে এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সকাল 9টা থেকে 11টা, 2 ঘন্টা, এটা একটা অনেক সময়ের, দীর্ঘ সময়ের বৈঠক এবং 1-to-1 বৈঠক। এখানে পাশাপাশি কেউ বসে থেকে কোনো কথা বা সাইড কথা বলার কোনো সুযোগ থাকবে না। যা কথা হবে দুই নেত্রীর মধ্যেই হবে, তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের মধ্যে হবে। সুতরাং এই বিষয়গুলো থাকতে পারে, এরকম হতে পারে যে এই যে নির্বাচন কাঠামো যেটা এপ্রিল মাসে ঘোষণা করেছে বিএনপি, দাবি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই বিষয়ে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো খোলামেলা কোনো কথা বলা হয়নি। সেখানে এই বিষয়টি আসা মানে খুবই প্রাসঙ্গিক এবং এই বিষয়গুলো আসতে পারে। চলমান রাজনৈতিক সংকট এবং যে রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হয়েছে, এই বিষয়ে দুই নেত্রীর মধ্যে কথা হতে পারে এবং জুলাই সনদ এবং নির্বাচন সংস্কার সংক্রান্ত আলোচনা আসতে পারে। কিভাবে নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো যদি পরস্পরের যে অনাস্থা, আস্থাহীনতা, সমঝোতার যে অভাব আছে, ঐক্যের যে অভাব আছে, সে বিষয়ে আলাপ হতে পারে। মোটা দাগে বলা যায় যে এই সংকটগুলো নিয়েই আলাপ আলোচনা হতে পারে এবং সেখান থেকে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এবং বলবো অন্তর্বর্তীকালীন সরকারও আশা করে যে একটা সমাধান আসবে। যেহেতু এটাই হচ্ছে প্রথম বিএনপির কোন শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক, সুতরাং এখান থেকে নিশ্চয়ই আমরা আশা করব জনাব তারেক রহমান, উনি দীর্ঘদিন প্রায় 17 বছর উনি বিশ্বের একটি অত্যাধুনিক দেশে বাস করেন, যুক্তরাজ্যে, এবং সেখানকার ডেমোক্রেসি তিনি দেখেছেন এবং যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, যথেষ্ট তিনি এখন তিনি যথেষ্ট পারদর্শী এবং অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে অবশ্যই তিনি একটি গঠনমূলক প্রস্তাব নিয়ে আলোচনা করবেন এবং এই আলোচনায় সারা দেশবাসী তাদের মুখোপেক্ষ আগামীকাল লন্ডন সময় সকাল 9টা থেকে 11টায় কি ঘটবে, এটাই টার্নিং পয়েন্ট। আচ্ছা, আবার আসবো আপনার কাছে একটু। হেলেন জেরিন, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকটি আসলেই গুরুত্বপূর্ণ এবং একটি বড় ইভেন্ট আমাদের রাজনীতি এবং বাংলাদেশের জন্য। দুই শীর্ষ নেতার এই বৈঠকটি, এটা নো ডাউট, এটার গুরুত্ব অনেক বেশি। এই বৈঠকেতে আপনার দল এবং আপনারা কি আশা করছেন? ডিসেম্বরের নির্বাচনে যে আপনারা চাইছেন, সরকার এপ্রিলে চাইছে করতে, মাঝামাঝি কোনো একটা অবস্থানে আসতে পারে, এইটার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? অর্থাৎ ফেব্রুয়ারি, আমি মাঝামাঝি বলতে বুঝাচ্ছি ফেব্রুয়ারি, সবাই বলছে অন্যান্য রাজনৈতিক দলও জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এই ধরনের কোনো প্রস্তাবনা আসার সম্ভাবনা আছে? একটু আবার যুক্ত করতে চাই, গতকালকেই খুবই জরুরি অবস্থায় মধ্য দিয়েই একরকম আপনাদের স্থায়ী কমিটির একজন সদস্য, কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন গিয়েছেন। তার মানে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই আলোকে একটু বলবেন। যেতেই পারেন এবং এটা আমাদের একটি চেয়ারম্যানের সম্মতিক্রমেই হয়তো যেতে পারেন। এখানে তো মানে এটা আমরা মনে করি যে এটা একটা স্বাভাবিক বিষয়। আমাদের
কখনো কখনো খুব জরুরি কাজে আমাদের সংগ্রামী মহাসচিব যান, আমাদের সেই কমিটির অন্যান্য সদস্য যখন যাকে মানে প্রয়োজন মনে করে তখন তো তারা আমাদের একজন চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যেতেই পারেন এবং সেই কারণে হয়তো গিয়েছেন। তো সব মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ, আসলেই তো এই বৈঠকটির দিকেই গোটা দেশ তাকিয়ে আছে এবং এখান থেকে ভালো কিছু মানুষ যেটা প্রত্যাশা করছে, দলগুলো যেটা চাচ্ছে, বিশেষ করে আপনি যেটা বললেন যে মাঝামাঝি কোন জায়গায় আসতে পারে কিনা, আসতে পারে, কিন্তু এটা তো আপনি জানেন যে অনেক দলের পক্ষ থেকে, মানে দুই একটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে রমজানের আগে নির্বাচন হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। তবে আমি মনে করি যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তো বিএনপির সাথে অ্যালায়েন্স অনেকগুলো দল আছে, তাদের সাথেও আলোচনার একটা বিষয় আছে। তো সব মিলিয়ে যেহেতু ডিসেম্বর, আমরা এখন প্রত্যাশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা সেটাই মেনে নেবেন। ডিসেম্বরই হচ্ছে আসলে নির্বাচনের জন্য পারফেক্ট সময়, কারণ আমরা অতীত দিনে যত মানে বাংলাদেশের যতগুলা গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি, প্রত্যেকটা নির্বাচন কিন্তু ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে হয়েছে। আমরা প্রত্যাশা করি যে এটাই হচ্ছে পারফেক্ট সময়, এই সময়ের মধ্যে নির্বাচনটি হয়ে যাবে এবং সেই ব্যাপারে প্রধান উপদেষ্টা সম্মতি দিবেন। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা একটু অন্যদিকে যেতে চাচ্ছি আলোচনাটা নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিকী। অনেকে মনে করেন টিউলিপের এই চিঠি সরকারের নৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে। এতদিন আত্মগোপনে বা বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যে নেতারা অহরহ ইউনূস সরকারকে অবৈধ বলে প্রচার করে আসছিলেন, এখন তারা কি বলবেন? আ এটা সরকারের একটা নৈতিক বিজয়। তাদের সরকারের সাথে একজন আওয়ামী লীগের আ শীর্ষ মানে নেত্রী সে সাবেক প্রধানমন্ত্রীর আ ভাগ্নি দেখা করতে চেয়েছেন। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। খুবই মজার একটা প্রশ্ন এটা। বিষয়টা হচ্ছে যে এই চিঠি কিন্তু ব্যক্তিগত চিঠি, এটা আইনগত নয়। অল পার্টি পার্লামেন্টারি সদস্যরা যখন গতকালকে প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন কিন্তু টিউলিপ সিদ্দিকী সেই দলের সঙ্গে ছিল না। টিউলিপ সিদ্দিকী যেভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমন্ত্রণ জানানো উনি চা খাওয়ার দাওয়াত দিয়েছেন হাউস অফ কমন্সে। তো একজন দেশের প্রধান উপদেষ্টা হাউস অফ কমন্সে যাবেন একজন পার্লামেন্ট মেম্বারের সঙ্গে দেখা করতে, আসলে সেটা খুব একটা শিষ্টাচার সমৃদ্ধ চিঠি নয়। এবং টিউলিপ সিদ্দিকী উনি যে ওনার চিঠিতে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে রয়েছে যে উনি ওনার বিরুদ্ধে উনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টের রাজনীতির সঙ্গে প্রায় এক যুগ ধরে জড়িত এবং ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, লেবার পার্টির একজন সদস্য এবং উনি মন্ত্রীও ছিলেন, ছায়ামন্ত্রীও ছিলেন, পরবর্তীতে মন্ত্রী ছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে ওনাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে। মজার বিষয়টা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যান উনি ওনার সঙ্গে কিন্তু টিউলিপ সিদ্দিকীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক। অনেকে মনে করছে যে টিউলিপ সিদ্দিকীর যে চিঠি, সেই চিঠির বিষয়টি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা সরকারের উইংস গুলো গুরুত্ব দিয়ে না দেওয়ার কারণে হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন সম্পন্ন হচ্ছে না। আসলে বিষয়টি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে এরকম ছিল, সেই জিনিসগুলো আমাদের মিডিয়া খুব উচ্চবাচ্য করে প্রচার করেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার কথা হবে। আসলে সেই জিনিসটা ঠিক ব্যাটে বলে হয়নি, যে কারণে হচ্ছে না। আর এরকম জাতি ব্রিটিশ নয় যে কারোর সঙ্গে কোনো কথা দেওয়া থাকলে বা কথা দিলে সেটা রক্ষা করবে না, সেরকম জাতি নয়। তবে বিদেশে পলায়া থাকা, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা নেত্রীরা যেসব বয়ান এতদিন ধরে ছুড়েছিল, আসলে টিউলিপ সিদ্দিকী নির্বাচনের সময় যে ট্রাম্প কার্ডটা কাজে লাগিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশি, বাঙালি বলে নির্বাচন করেছে। যখন
আজকের এই বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছেন, তখন তিনি বলছেন যে আমি জন্মগতভাবে ব্রিটিশ এবং ব্রিটিশ নাগরিক। তো ওনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে, ওনার অভিযোগ নাকি একটা ঠিকানাবিহীন জায়গায় তার নোটিশগুলো যাচ্ছে, তিনি পাচ্ছেন না, তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছে না, এইসব কিছু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে উনি বসতে চেয়েছিলেন। কিন্তু এই আইনগত জটিলতা থাকায় সেই বসাটি সম্ভব হচ্ছে না। আর সে কারণে আপনার থেকে একটু কেড়ে নিয়ে আমি আপার কাছে আসতে চাচ্ছি। আপা এক সময় জাতীয় সংসদ সদস্য ছিলেন। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আপার কাছে একটু কোশ্চেনটা যেহেতু রিলেটেড, ওনার কাছে করতে যাচ্ছি। আপা জাতীয় সংসদ সদস্য ছিলেন। আপনি ভালো বলতে পারবেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত একজন পার্লামেন্ট সদস্য কি পারেন রাষ্ট্রের প্রধানকে চায়ের আমন্ত্রণ জানাতে? আইনগত দিক ছাড়াও এটা তো একটা শিষ্টাচার ও ভব্যতার মধ্যে পড়ে না। আপনি এটা কি পড়ে না পড়ে না? দেখুন, টিউলিপ সিদ্দিকীর জন্ম হয়েছে লন্ডনে, বড় হয়তো হয়েছে লন্ডনে, কিন্তু টিউলিপ সিদ্দিকীর জিন মানে রক্ত কিন্তু শেখ পরিবারের, শেখ মুজিব, শেখ হাসিনা। সেই কারণে আমার মনে হয় যে এই টিউলিপ সিদ্দিকীর এই যে আপনি বললেন শিষ্টাচার তো এই যে উদ্যোক্ত, এইটাই তো আমাদেরকে বিস্মিত করেছে যে সে এই ধরনের প্রত্যাশা করেন কি করে যে প্রধান উপদেষ্টা তার চায়ের দাওয়াত গ্রহণ করবে। আমি মনে করি যে এখন তারা যত চুপচাপ করে থাকবে ততই ভালো, কারণ এই জাতি এই ফ্যাসিস্টদের কথা আমি জানি না কবে তারা বলতে পারবে, তাদের এই অত্যাচার নির্যাতন, তাদের এই দুর্নীতির কথা কবে বলতে পারবে। এবার একটু নির্বাচনের দিকে আলোকপাত করতে চাই। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার প্রায় সকল রাজনৈতিক দল চেয়েছিল ডিসেম্বরের হতে ফেব্রুয়ারির মধ্যে এই সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য, কিন্তু সরকার কি কারণে রাজনৈতিক দলগুলোর এই দাবি মানলেন না? সরকার প্রথমে যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে যে জুনের মধ্যে ওনারা নির্বাচন দিবেন। এখন চাইতে তো অনেক কিছু পারা যাবে, কিন্তু সেটা আমরা কতটুকু পাবো সেটা নিয়ে কথা। তো সরকার মনে করেছে যে তারা এই নির্বাচনের বিষয় আসা এগুলাকে নির্বাচন কমিশন প্রস্তুতি, নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকার প্রস্তুত, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি, এইসব, তার মধ্যে বিচার কার্য পরিচালনা, সংস্কার কার্যের বিষয়গুলো এবং নির্বাচন, বিশেষত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই দায়িত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। একটি হচ্ছে এই ফ্যাসিস্ট পলাতক সরকারের যে বিচার, এই বিচার কার্য সম্পন্ন হয়তো করতে পারবে না, কিন্তু বিচার কার্য একটা রেল লাইনের উপরে উঠাই দেওয়া যাতে চলতে থাকে। দ্বিতীয়টি হচ্ছে সংস্কার। প্রতিটি ক্ষেত্রে 16 বছর ধরে যে ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং দলীয়করণ করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু হুট করে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। এর জন্য সময়ের প্রয়োজন, কেননা রিপ্লেস করার মানুষটু থাকতে হবে সেখানে। আর 16 বছর ধরে যারা ক্ষমতায় থাকে, তারা যখন একটা সেট আপ তৈরি করে ফেলে, সেই সেট আপটা কিন্তু রিপ্লেস করার জন্য পাশাপাশি ওই দলের বাইরে মানুষ পাওয়া বা ওই মতবাদের বাইরে মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যায়। সেখানে সেইগুলোকে রিফর্ম করার খুবই দরকার। সেগুলো কিন্তু এখনো এই সরকার করতে পারেনি। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে সরকারের বাংলাদেশের এখন বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং এটা আমার ধারণা যে আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছাকৃতভাবে এই অস্থিরতা তৈরি করছে। পাশাপাশি এটাও বলা যাবে যে শুধু আমি বলবো না বিএনপি, জামাত, এনসিসি তিনটি দলেরই তাদের সুযোগ সন্ধানী চোখটি কিন্তু বন্ধ করেনি। তারা কিন্তু মোটামুটি সুযোগ সন্ধানী করে যাচ্ছে। হাট, ঘাট, মাঠ, স্ট্যান্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা হওয়ার চেষ্টা তদবির, এবং তারা সফল হচ্ছে অনেক কিছুতে, এসব কথা শোনা যাচ্ছে। যে এই অবস্থা থেকে বিএনপি রাজনৈতিক দল হিসাবে
বা জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে বা এনসিপি একটি ক্ষুদ্র রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু এগুলোর বিরোধিতা করছেন। আর সরকারও ঠিক এই সংক্রান্ত বিষয়ে খুব কঠোরহস্ত হতে পারছেন না। আমার মনে হয় যে আগামীকালের যে বৈঠক অনুষ্ঠিত হবে এরপরে সরকার একটা আসল চরিত্রে ফিরে আসতে পারবে যে সরকারের কি করণীয়। কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং বড় দল, এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা এটা সরকারের জন্য বেশ কিছু আতঙ্কের ব্যাপার হয়ে গেছে। আশা করি যে এই অবস্থার শিকার হবে, শেষ হবে, এবং নির্বাচনের ব্যাপারে একটা পুনর্নির্ধারণ তারিখ হবে যদি এই বৈঠক যেটা আগামীকাল হবে সেটা যদি সফল হয়। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। হেলেন জেরিন খান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, কয়দিন আগে বেগম খালেদা জিয়া বিএনপি নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে সরকারের সাথে কোন রকম দ্বন্দ্বে না জড়ানো। এটা নিয়ে আপনার সংবাদপত্রে দেখেছি। অনেকেই মনে করেন বেগম জিয়ার এই পরামর্শ রাজনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্বের, তার যে বলিষ্ঠ নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত। আপনার দলের অনেক নেতা অনেক সময় ব্যাপাস কথা বলেন, রাজনীতিতে একটা বিতর্ক সৃষ্টি করে। তো এইগুলো বলে সরকারের সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, বেগম জিয়ার এই হস্তক্ষেপে নিশ্চয়ই আপনার দলের নেতৃবৃন্দ এখন একটু সংযত হবেন। প্রশ্ন হচ্ছে, এটার সাথে প্রশ্ন একটু করতে চাই, গত 10 মাসে আপনারা তৃণমূলে কেন আপনাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না? দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার করেই প্রমাণ করেছেন জাতির ঐতিহাসিক প্রয়োজনে তিনি সবসময় সঠিক কথাটি বলেন, সবসময় সঠিক সিদ্ধান্তটি দিয়ে থাকেন। আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে 2টা কোশ্চেন আমি করতে চাই। ঈদের দিনে আরো 2টি কৌতূহলী ঘটনা ঘটেছে। এক, রোববার রাত 1:45টার দিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা, বিমান থেকে হুইল চেয়ারে করে সে বাড়ি ফিরেছেন, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। প্রশ্ন হচ্ছে, তার বিদেশ যাওয়া নিয়ে পুলিশকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের এখন কি হবে? 2, শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ত্যাগ করেছেন একই দিনে। বিগত আমলে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বিভিন্ন খাতে সরকারের প্রভাব খাটিয়েছেন শেখ কবির। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে 23টি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা সংগঠন এবং বিভিন্ন সংস্থার শীর্ষ পর্যায়ে নানা পদে তিনি অধিষ্ঠ ছিলেন, এবং সেই সময় তার অনিয়ম, আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে নানান অভিযোগ আমরা শুনছি। কবির হোসেন কিভাবে নির্বিঘ্নে বিদেশ যেতে পারলেন? এই ঘটনা কি সরকারের নমনীয় মনোভাব প্রকাশ করছে? জনাব মঞ্জুর এহসান চৌধুরী। আমি একটু আগের থেকে করে আসি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ছোট্ট করে একটু বলবেন, আপনার যদি কোনো কিছু দিতে হয়। না করলে না, প্রথমত আমরা দোয়া করি যে আপনারা ক্ষমতায় আসেন, এসে এই যে যারা এইসব কাজগুলো করলো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের বিচার করতে পারছে না, অ্যারেস্ট করতে পারে না, আপনারা দ্রুত সেই অ্যারেস্টের ব্যবস্থাটা তাদের করবেন। আমরা এটা দেখতে চাই, অপেক্ষায় থাকলাম এই জিনিসটা, প্রথমত জিনিস। আর একটা হচ্ছে প্রশাসনের রদবদলের যে কথা বলছিলাম, আমরা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যে এই যে দত্তর একটা প্রদীপ আছে না, সেই প্রদীপের মতন প্রশাসন হচ্ছে যখন যার হাতে সেই প্রদীপটা থাকে সেই, এবং সরকারের সেখানে রিপ্লেসমেন্টের কথা আমি আগে বলেছি, রিপ্লেসমেন্ট করার জন্য এই সংখ্যক মানুষ সরকারের নাই যে সেখানে ওদেরকে রিপ্লেস করেছে। কিন্তু যখনই যে সরকারি আসবে তাদের হাতে সেই দত্তের প্রদীপটা থাকে, তারা ঘষা দিলেই সেখান থেকে দত্ত বাড়ায়, সেই দত্ত দিয়ে সব কাজ করতে হয়। তো এটাই হচ্ছে মানে গতানুগতিক নিয়ম। আর যে দুটি বিষয় নিয়ে রনি ভাই আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, সেই বিষয়টি দুটোর আমি দ্বিতীয়টার থেকে শুরু করি। 8 তারিখে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শেখ কবির হোসেন বাংলাদেশ ত্যাগ করেছেন। উনি 23টি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে ছিলেন। তার মধ্যে বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সরকারি চা আছে, ফুড কোম্পানি আছে, কিছু ইউনিভার্সিটি আছে, হাসপাতাল আছে, এগুলো সবই আছে। সরি। তো এরকম একটি লোক পুট করে চলে যায়। আসলে শুধু কিন্তু উনি গেছেন নাকি,
এই যে প্রায় হাজারের উপরে নেতা কর্মীরা বিভিন্ন দেশে পলায়ন করেছেন, তারা কিভাবে গেছে? একই রকম প্রক্রিয়া হয়তো উনি গেছেন। আমি বলতে চাই না এটা যে প্রত্যেকটা মানুষ যখন বাংলাদেশ ছেড়ে পালায় গেছেন এদের কাছে প্রচুর টাকা। আমি একটি টক শোতে আপনার সঙ্গে বলেছিলাম যে বাংলাদেশের 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল করলে কি সমস্যা। এই সমস্যাগুলো আজকে বোঝা যাচ্ছে যে কি কি সমস্যা ছিল। এই যে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের খুব দক্ষ মানুষগুলো কাজে আছেন, কিন্তু এই কাজে আসার এই যুক্তিটা ওনারা নিলেন না। ওনারা এই কাজটি করতে চান না, কেননা এই যে অবৈধ অর্থের পাহাড় যে আওয়ামী লীগের নেতা নেত্রীদের কাছে রয়ে গেছে, এখনো তারা সেই টাকা ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করেছে। গত 10 মাসের কম টাকা পাচার হয়নি বাংলাদেশ থেকে। এই টাকাগুলো পাচার করে কাদের কাছে গেছে? নিশ্চয়ই এই আওয়ামী লীগের লোকের। বিশেষত গত বছরের থেকে এই বছর এই 10 মাসে বেশি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। তো এই টাকাগুলো কেন পাচার হচ্ছে? যে আমার কাছে বিছানার তলে কয়েক কোটি টাকার, 1000 টাকার নোট বান্ডেল রয়ে গেছে, কয়েকশো কোটি টাকার। এগুলো তো আমি ইজিলি ডলার বানাতে পারছি, এগুলো ইজিলি আমি মানি লন্ডারিং করতে পারছি। সেই মানি লন্ডারিং হাত থেকে বাঁচার জন্য এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাই হচ্ছে এইটা, যে এখন যে অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছে, স্থানীয় যে দ্রব্যমূল্যের কথা, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি দুটোই দেখা যাচ্ছে, সেই টোটাল জিনিসটার জন্য দায়ী কিন্তু সেই টাকা, সেই অবৈধ টাকা। সেই দেশের অভ্যন্তরে রাখা, লুকায়িত রাখা অবৈধ টাকাকে তারা উদ্ধার করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে, 100% ব্যর্থ হয়েছে। এই কারণেই এইসব টাকা ব্যবহার করেই দুর্নীতিপরায়ণ কর্মকর্তা এবং নেতা নেত্রীর সহযোগিতায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিভাবে এইসব দুর্বৃত্তরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং সবার সামনে দিয়ে যাচ্ছেন। এখানে কি সরকার নমনীয় ভাব দেখিয়েছেন? এটা সরকারের নমনীয় ভাব না ব্যর্থতা, এটা বোঝা মুশকিল। আমি তো মনে করি যে প্রথম কোশ্চেনটা ছিল, এবার একটু প্রথম কোশ্চেনটা একটু সলভ করে দিই। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে আব্দুল হামিদ সাহেব দেশে ফিরেছেন, যখন দেশটি ছাড়েন তখন 4 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। যে এটা অতিরঞ্জিত হয়ে গেছে। তার কারণ আব্দুল হামিদের মতন একজন 81 বছর বয়স্ক একজন ভদ্রলোক, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি থাকার পরে যদি বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপতি কিন্তু একজন মন্ত্রীর সমমর্যাদার তাকে সম্মান প্রদান করা হয় এবং সেই প্রটোকল পায়। সেই প্রটোকল ব্যবহার করে তিনি গেছিলেন চিকিৎসা করতে এবং প্রমাণ করেছেন তিনি ঘুরে আসে যে হ্যাঁ তিনি চিকিৎসা করতে গেছেন। ফেরার পথে তাকে সেই সম্মানটা জানানো হয়নি, এটা জাতি হিসাবে লজ্জাকর। হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, অভিযোগের তদন্ত হচ্ছে বলে বলা হয়েছে। সেই অভিযোগে যদি তিনি দোষী প্রমাণিত হন, অবশ্যই তাকে আইনের কাছে সোপর্দ হতে হবে, আইনের কাছে যেতে হবে। কিন্তু তার আগেই এই যে এক ধরনের মব সৃষ্টি করে তাকে দোষী বানানোর যে চেষ্টা, এই চেষ্টার থেকে যে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা নমনীয় হয়েছে, সেটা বোঝা যায় যে হ্যাঁ তারা একটা দায়িত্বপূর্ণ জায়গায় রেখে কাজ করছে। এটা একটা ভালো দিক বলা যায়। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। একদম সময় স্বল্পতার জন্য আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার ঘোষণার পরও নির্বাচন নিয়ে সংশয় কাটেনি। কেবল নির্বাচন নয়, আরো অনেক বিষয় সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে। এটা গণতন্ত্রের উত্তরণের জন্য সহায়ক নয়। আশা করব সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে দূরত্ব সেটা কমিয়ে একটা গ্রহণযোগ্য সময় নির্বাচন দ্রুত সময়ে অনুষ্ঠিত হবে এবং আগামীকাল শুক্রবার লন্ডনে যে বৈঠকটি হবে সেই বৈঠকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি এবং বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিরা সবাই তাকিয়ে আছেন। আমরা আশা করব সেই আলোচনা থেকে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত বেরিয়ে আসবে এবং আগামী রাজনীতির জন্য যেটা সুফল বয়ে আনবে। আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন।